মৃত্যু নামের সত্যে নশ্বর পৃথিবী ছাড়েন সবাই, কিন্তু নিজ কর্মে কোনো কোনো জীবন হয়ে ওঠে অবিনশ্বর। সঙ্গীতের তেমনই 5 শিল্পীকে নিয়ে চ্যানেল 24-এর ঈদ আয়োজন। সবাইকে আমন্ত্রণ স্বপ্নধারা নিবেদিত স্মৃতির সুর অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠান যাকে নিয়ে সাজিয়েছি উনি একান্ত ব্যক্তিগতভাবে আমি চোখ বন্ধ করলে যাকে একদম দেবতার মতন করে ভাবি, উনি হচ্ছেন আমাদের শাফিন আহমেদ, মাইলসের শাফিন আহমেদ। আর গল্পর জন্য স্টুডিওতে আছি আমরা 3 জন, আমি, ভাইয়ার বড় ভাই হামিন ভাই এবং দ্য ওয়ান অ্যান্ড অনলি ফুয়াদ নাসের বাবু। কেমন আছেন বস? ভালো, তুমি কেমন? আমি খুব ভালো আছি ভাই। চাচা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। হ্যাঁ, একদম ছোট্টবেলার শাফিন ভাইয়ের গল্প শুনতে চাই হামিন ভাই। শাফিন ছোটবেলায় ছিল একদম চুপ, ওর একেবারে খুব নরম প্রকৃতির ছিল, চুপ। আর আমি ছিলাম খুব অস্বাভাবিক রকমের দুরন্ত। যে কোনো অঘটন ঘটানোর জন্য আমি যথেষ্ট ছিলাম। তো আমরা তো পিঠাপিঠে ছিলাম, 1 বছরের ডিফারেন্স। তো বেসিক্যালি একেবারে ছোটোবেলায় একটা সিচুয়েশন ছিল, 6-7 বছর যখন ছিল তখন ও খুব ওর একটা ন্যাচারাল ছোটো ভাই হিসেবে প্রোটেকশনের একটা ব্যাপার ছিল। তো আছে না ছেলের ওই বয়সে একটা কারোর সাথে রেষারেষি, মারামারি ধরো এভরি নাও অ্যান্ড দেন হচ্ছে, হ্যাঁ। তো ওটার অগ্রভাগে আমি। তো আমার মারতে আসে বড় বড়, আমার থেকে বড় যারা তারাও মার খেয়ে যায়, এরকম টাইপ। আর মা তো কমপ্লেন খেতে খেতে বেচারির, আমি যখন চিন্তা করি একবার যেমন সুতা দড়ি পেঁচিয়ে ইলেকট্রিক, আমাদের বারান্দাটা বরাবর ইলেকট্রিক লাইন ছিল, একটা এক্সাম্পল দিই। তো আমার কিউরিয়াসিটি হয়েছে এই তারগুলো যে যায়, হ্যাঁ, এই তারগুলো এতগুলো তার যায় কেন? তো তখন একটা ইট এনে দড়ির সাথে পেঁচে ওই তারের মধ্যে মারলাম। মারলে ওই তার পেঁচিয়ে গেল। এবার টান দিলাম, আমারও ভাগ্য ভালো ছিল, শক টানে আর একটা তার লাগার সাথে সাথে ওই যে ঝড়ের সময় যে ট্রান্সফরমার বাস্ট করে ওটা পুরো পাড়ার ইলেকট্রিসিটি চলে গেল। আমার কেন কিছু হয় না, আই ডোন্ট নো। মা এসে তো থাপড়াতে কিন্তু শি ওয়াজ লাইক, হাউ ডিড ইউ সার্ভাইভ, ইউনো। বাট এরম টাইপ ছিলাম। তো শাফিন ওয়াজ কোয়াইট। তো আমরা খেলাধুলা তখন কথাবার্তা যেখানে যেতাম একসাথে যেতাম, খেলাধুলাতে একসাথে করতাম, আমি ব্যাডমিন্টন খেলতাম, এটা সেটা। তারপরে তো যখন পাকিস্তান আসলাম, না বস, তখনকার কথা আমি একটু বলি। আপনি যখন ওই এয়ার গান নিয়ে গোলাগুলি করতেন, শাফিন ভাই তখন পার্টনারশিপে আপনার সাথে ছিল? তো পার্টনারশিপে ছিল। ও হচ্ছে একটা পিরিয়ড পর্যন্ত ছিল আমার ঠিক একটু পাশেই, এপাশেই। হ্যাঁ, তুই কর আমি দেখি, এরকম। তো ও যেমন বলতো, ও আমাকে ধাক্কা দিয়েছে, ব্যাস এটুক বলেই, আর আমি চলে গেলাম অ্যাকশনে। তো ওই আমাদের জন্মদিনও তো পরপর ছিল, জি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আমার বড় ভাই তাহসিন, যে ও জানুয়ারি, শাফিন ফেব্রুয়ারি ছিল, আমি মার্চ। তো মা প্রোগ্রামে যেত। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে কলকাতায় আমরা টালিগঞ্জে যে বাসায় থাকতাম, মা প্রোগ্রাম, বাবা যখন মা প্রোগ্রাম বা রেকর্ডিংয়ে চলে যেত, তখন আমাদের একটা বড় ভাই সর্ট অফ ছিল, যিনি ল পড়তেন, পাশে থাকতেন। আচ্ছা। কিন্তু আমরা 3 জন মোটামুটি আমাদের নিজেদেরকে ম্যানেজ করতে হতো। বাসায় একজন ছিল, বাট ম্যানেজ। তো এখন 2 জন এই বয়সের ছেলে, কেউ কারো কথা শোনে না, কেউ কথা, বড়জন আমাদেরকে আগলে রাখতো। তাহসিন আমাদেরকে বেশ অনেক দেখভাল করছে, কিন্তু আমরা আমাদের মতো ছিলাম। তো তখন হয়েছে কি, আমরাই আমাদের এটা করবো নাকি, না এটা করা ঠিক হবে না, ওটা করবো, আচ্ছা তাইলে কি এটা খাই তাইলে, এরকম। বাট আমার বড় ভাই যেটা করছে, এবং যেটা আমরা ছোটোবেলার থেকেই একটা সাপোর্ট সিস্টেম হিসেবে মাকে দিতে পারছিলাম, সেটা হচ্ছে আমরা নিজেদেরকে টেক কেয়ার করতাম। যেমন মার যখন প্রোগ্রাম থাকতো, লেট নাইট হইতো, 12টার পরে যখন আসতো, তখন আমার বড় ভাই আমাদের, তো আমরা একসাথে শুতাম। তো এরকম অনেক ঘটনা আছে আর কি। শাফিন হতো আমাকে রাত্রে, টুকন কি একটা বাথরুম যাবো, ভয় পাচ্ছে একা যেতে। তো এইরকম তুমি যদি চিন্তা করো সব কিছু একসাথে, তো সব একসাথে। ভাইয়া?
আপনাকে আমি বলি বাবু ভাই, আর আপনি আমাকে সারা জীবন বললেন চাচা। না বাবু ভাই, বলেন তো, অ্যাজ এ মিউজিশিয়ান আমরা এইটা তো বলে আসলে লাভ নাই। অ্যাজ এ মিউজিশিয়ান কী বলবো ওনার সম্বন্ধে? ওনাদের যে জেনেটিক্স, এটা তো একটা অ্যাবনর্মাল জেনেটিক্স না, কি বলেন মানে আপনি এই বাবু ভাই? পরিবারের ছেলে কেন ভালো করবে না? সেটাই হচ্ছে একটা আমার তাই মনে হয়। না, কিছু আপনার গল্প বলেন না শাফিন ভাই সম্বন্ধে। ওই যে ছোটবেলার কথা বলছি, হ্যাঁ একটু আমরা ছোটবেলাটা ওনার থেকে, আমরা আমি- পরিবারটা আমি ওনার থেকে ছোটবেলায় যাবো। পুটুক হয়ে আমরা মিউজিশিয়ান শাফিনকে পাইনি। শাফিন ভাই হিসাবে আমরা আমার কথা সাথে বলবো। প্রথম দেখা সম্ভবত ওদের একটা গ্রুপ ছিল পার্পুলেশন, না? পারপোলেশন। পার্পুলেশন একটা গ্রুপ ছিল। আমরা তখন, আমি, পিয়ারু আর মুন্সি নয়ন, হ্যাঁ, নয়ন মুন্সি। এরা আমরা একসঙ্গে বাজাতাম। ধানমন্ডি 27 নম্বর একটা রেস্টুরেন্ট ছিল, ডিম্পল। আচ্ছা, তখন তো ঢাকায় খুব বেশি জায়গায় লাইভ মিউজিক হতো না। ওটা ছিল পিয়ারু ভাইয়ের ব্রাদার ইন লর রেস্টুরেন্ট। উনি আমাদেরকে বলছেন এভরি স্যাটারডে, তখন তো রবিবার ছুটি ছিল, তো শনিবার সপ্তাহান্তে একটা ইভিনিং আমরা বাজাতাম। তো ওইখানে এরাও আসতো, টুকুন মুন আমরা দুই ভাই আসতো, আমরা জ্যাম করতাম, কখন ওরা বাজছে আমরা শুনতাম, আমরা এরকম। ওইখান থেকে সক্ষতা এবং এই যে মিউজিক্যাল জার্নি আমাদের প্রায় বাবু একই ভাইয়ের সময়। সাথে শাফিন ভাইয়ের কাজ হয়েছে তো অনেক। কাজ হয়েছে, বিভিন্ন সময় মঞ্চেও বাজিয়েছে এক সময়, কিন্তু সেই অর্থ এক গ্রুপে বাজানো হয়নি কখনো আর কি। না মানে ওনার জন্য কিছু ক্রিয়েট করেননি আপনি কখনো? মানে কম্পোজিশন করা হয়ে ওঠেনি? না, তেমন হয়ে ওঠেনি। আর ওনারা তো মাইলস নিয়েই আছেন। হ্যাঁ, সে আমরা ফিডব্যাক নিয়ে মাইলস দিই। হ্যাঁ, শাফিন ভাইয়ের ব্যক্তিগত জীবনটা কেমন ছিল? লিডিং লাইফ, সকাল থেকে উঠলেন, কি করলেন, এক্সারসাইজ করলেন নাকি, এর একটু জানতে চাই। ও খুব অর্গানাইজ ছিল আর চাপা ছিল। হ্যাঁ, অর্গানাইজ ছিল মানে তার সব কিছু পরিপাটি। সকালে ওঠা, সেই ওঠার কথা আমি বলছি না, যা মানে মানে একটা দিনলিপি। হ্যাঁ হ্যাঁ, দৈনন্দিন জীবনে ছিল সবই পরিমিত, উঠতো, রেডি হতো, কাপড় চোপড় ফ্যাশনের ক্ষেত্রে খুব সচেতন ছিল। তারপর কাজে চলে যেত, কাজ থেকে আসতো, এসে তারপরে আবার তো বাকি সময়টা মিউজিক নিয়ে আমরা একসাথে করতাম। একদম টিনেজ ইয়ার্সের কথা যদি বলো, উই জাস্ট প্লেড মিউজিক, দ্যাটস অল। মিউজিক ছাড়া আর কিছুই না। মিউজিক ছাড়া কিছু না। গিটারে কর্ড বাজাতে পারতাম, টিউনে আসে না, দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা শিখতে হবে, দ্যাটস দ্য ম্যাটার ছিল। ওর জন্য ছিল যে যেটা আমি করছি সেটা ও করছে, ও যেটা করছে সেটা আমি করছি। আর প্রচণ্ড গান শুনতাম। সেটা তো শোনার ব্যাপারটা, এটা আমি একটু এমফেসিস দিতে চাই, বিকজ আমরা হয়েছে কি, অনেকের একটা কিউরিওসিটি হয়, আমরা যেটা করছি, আমি শাফিন বোথ, জি। আমরা টিনেজ পিরিয়ড, ওয়েন উই অ্যাপ্রোচ টিনেজ, এবং টিনেজের ঠিক যখন পড়লাম তখন প্রচুর গান শুনতাম, সেটাই। মানে ঘন্টার পর ঘন্টা। এবং সেটা আরেকটা ব্যাপার আছে যে আমাদের বাসায় তো গানের পরিবেশ ছিলই। এখানে আমরা একটু পরে আসবো, বিকজ জায়গাটা অনেক গভীর। হ্যাঁ, বস, ওকে। ওই জায়গাটা অনেক গভীর। যে শাফিন ভাইয়ের গল্পটা যেটা বলছিলেন তখন, তো ওর ছিল যে ওই এভরিথিং, টাইমের ব্যাপারটা খুব সচেতন ছিল। টাইম মেনটেন করতে হবে সব। তো উনি যে এরকম হঠাৎ করে সাডেন অসুস্থ, মানে কি হলো যে এরকম? যে চাপা ব্যাপার, কিচ্ছু বলতো না কাউকে? না এখন এটা যদি তুমি শুনতে চাও, এটারও একটা ব্যাপক হিস্ট্রি আছে। আমরা জানতে চাই। ব্যাপারটা হচ্ছে যে ওর কিছু অ্যাজ ই গ্রু, মানে অ্যাজ উই ওয়েন্ট অন, ও যে জিনিসটা করতো সেটা একটু বেশিটাই করতো। সো ওর যেমন নিজেকে পুশিং হিমসেলফ, এটাও ওভারবোর্ডিং। আবার ওর যদি ধারণা হয় যে, শাফিনের যেটা ছিল, ওর যদি ধারণা হয় যে না, আমি যা খাচ্ছি, যেভাবে যা করছি সেটা ঠিক আছে, এর বাইরে কিছু দরকার নেই। যেমন একটা কমন কথা বলি, একটা সময় ছিল যে তোর কি ডাক্তারের কাছে গেছলি এই করতে? না, আর যাইনি। বাট আমি জানি যে হি শুড হ্যাভ বিন 3 months ব্যাক, হি শুড হ্যাভ বিন সিং এ ডক্টর ফর মাই এক্সাম্পল। গড, কেন এই তো জিনিসটা? নিজের ব্যাপারে খুবই উদাসীনতা ছিল, এবং যে উদাসীনতার এমন ক্ষেত্র ছিল যে আমি অবাক হয়ে যেতাম। তো আগে এতখানি ছিল না, মানে এতখানি ইনডালজিং ছিল না, বা এতখানি নিজেকে পুশ করার ব্যাপার ছিল না, বা নিজেকে বলা যায় একটা, উনি কি নিজে বুঝতে পেরেছিলেন যে উনি খারাপ শেপের দিকে যাচ্ছেন? ও কিছু বুঝতে, ওকে দেখে মনে হয় না, কিছুই তো মনে হয় না ওনাকে দেখলে। ও পরের দিকে আমি বলি আমাদের
আমাদের দুই ভাইয়ের মধ্যে যে জিনিসটা 18, 19, 20 বছর 24, 25 পর্যন্ত ছিল, পরবর্তীতে আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। মানে একসাথেই আছি সবই হচ্ছে, কিন্তু চেঞ্জটা কীরকম, মানে ও নিজের ভিতরে আবার সেই একেবারে ছোটোবেলায় যেরকম নিজের ভিতরে সব কিছু অনলি লাস্ট মিনিটে আমরা জানতে পারছি। যেমন একটা সমস্যা হলো তখন জানতে পারলাম, কিন্তু তার আগে যে কেউ বলে যে আমার এটা দরকার, একটু হেল্প করবে নাকি, বা আমি যে আমি তো মানে বাসাতেও একসাথে এক সময় ছিলাম, মিউজিক করতাম। এই যে পার্পল ওশানের কথা বলো, ঘন্টার পর ঘন্টা হ্যাপির সাথে আওয়ার্স উই স্পেন্ড, মানে শুধু মানে একসাথেই বছরের পর বছর। তারপর হামিন শাফিন বিকেম ডুও, তখন আমরা ক্রসবি স্টিলস ন্যাশ অ্যান্ড এটসেট্রা করতাম। তখন আমাদের জাস্ট সিনিয়র কমল ছিল, তারপরে কিড্ডু ছিল, ওরা তখন আমাদের নিয়ে যেত, তোমরা শুধু অ্যাকুস্টিক গিটারে। বাট এটা সামওয়্যার ইন সাম পয়েন্ট চেঞ্জ হয়েছে। সো তখন ও ডিসক্লোজারটা একেবারেই করতো না, কারো কাছেই না। এ কি ধরনের কথা? ইভেন আমার কাছে না। হায় হায়। ওর একটা নিজের ব্যাপার, নিজের সেরকম। চলেন আমিন ভাই একটু একটু শাফিন ভাইয়ের কোনো একটা গান বাজাই, তাকে একটু মনে করি। বস, কি গাবেন? শাফিন ভাইয়ের যে কোনো একটা গান, কিংবা মাইলজের যে কোনো একটা গান। যেহেতু তুমি বলেছো, শোনো গো প্রিয়া, কত যতনে রেখেছি যে তোমায় আমার মনে, কি জাদু তোমার চোখে, কি জাদু তোমার প্রেমে, নীরবে এসে দিয়েছো দোলা, মৃদু হাওয়ার মতো আমার মনে, কি জাদু তোমার চোখে, কি জাদু তোমার প্রেমে। আমি তোমায় যে চাই, কাছে যেন পাই চিরদিন। তোমায় করেছি আপন, তুমি আমার জীবন, তুমি যে সকল আশার প্রেরণা। ভেঙে দিও না এবং কেড়ে নিও না স্বপন, তুমি যে আমার শেষ ঠিকানা। শোনো গো প্রিয়া, কত যতনে রেখেছি যে তোমায় আমার মনে, কি জাদু তোমার চোখে, কি জাদু তোমার প্রেমে। ওহ, বিউটিফুল আমিন ভাই। বাবু ভাই, শাফিন ভাইয়ের সাথে আপনার এমন কোনো স্মৃতির কথা বলেন না যেটা দর্শকরা শুনলে খুশি হবে? এক্সাইটিং স্মৃতি হতে পারে, শোর স্মৃতি হতে পারে। ওরা কিন্তু দুই ভাই, কিন্তু আমিনের সাথে আমি একরকম সম্পর্ক, শাফিনের সাথে একরকম সম্পর্ক। আমি এটা ডিফারেন্সটা বোঝাতে পারবো না। এটা হয় মানুষের সাথে, সবার সাথে একসাথে হবে। অবশ্যই বন্ধুত্ব, ভালোবাসার সম্পর্ক, কিন্তু ওর সাথে অন্যরকম সম্পর্ক ছিল। অনেক কিছু শেয়ার করতাম ওর সাথে, আমি শেয়ার করতাম। যেমন আছে অনেক বিষয়, জীবন নিয়ে, জীবন দর্শন, অনেক কিছু। মিউজিকটাই একটা সময় আমি বলি, ওই যে বলছিল যে হ্যাপির কথা, কয়েক বছর বাদে ওরা তখন, যেটা এখন কবি ভবন, ধানমন্ডি 28 নম্বর পুরনো, ওখানে ওদের বাসা ছিল। হ্যাঁ, তো ওইখানে দীর্ঘদিন আড্ডা মারতাম। প্রতিদিন দুপুরেই আমার মানে সকালে ঘুমতে উঠে বাসা যেতাম, মিউজিক করছি, সারাক্ষণ মিউজিকের মধ্যে। এবং বহুদিন দুপুরবেলায় মা খালার মধ্যে দুপুর ভাত খেয়ে যেতে হবে, টেবিলে বসে একসঙ্গে ভাত খেতাম। তো এই যে এই বহুদিন এভাবে কাটিয়েছি, এবং এই মিউজিক নিয়ে এবং বিভিন্ন এই বিষয় নিয়ে আলাপ করতাম। ইন্টারেস্টিং। আমরা তো এইভাবে বড় হয়েছি, আমাদের কোনো, আমরা কেউ মিউজিকের মানে অন্য কোনো কিছু কাজ করার ছিল না, জাস্ট মিউজিক অ্যান্ড মিউজিক অ্যান্ড মিউজিক, সারাক্ষণ মিউজিকে ডুবে থাকা। এই সেভাবেই ওরা কি গান শুনছে, আমরা কি গান শুনছি, একভাবেই মিউজিকের ভালো লাগাটা, এবং যেসব গান আমরা শুনতাম, 5-6 জনে শুনতাম।
শেষের দিকে একটা সুযোগ এসেছিল কাজ করার, আমি এটা বলতে বাধ্য হচ্ছি, এটা আমেরিকা থেকে আমার ফোন করছে জি। যে বাবু আমার ক্যারিয়ারের 50 বছর পূর্তি হবে, 2024-এরই কথা, মৃত্যু কয়েকদিন আগে। তখন বলছে যে আমি একটা অনুষ্ঠান করব ঢাকায়, তো তুমি 10টা নজরুলগীতির অ্যারেঞ্জমেন্টগুলি করে দেবো। বাহ বাহ। এমনি তো আধুনিক গানগুলি তো গাইবে, এই ব্যান্ডের গান গাইবে, পাশাপাশি ভালো হ্যাঁ নজরুলগীতি গাইতো। হ্যাঁ, তো সুতরাং এটা বলতে তো কোনো অসুবিধা নেই। না না, ভালো নজরুল গীতি কেন, ভালো গান গাইতেন উনি, কথা শেষ, সব গান গাইতেন। ব্যান্ডের আধুনিক গানের বাইরে নজরুলগীতির সাংঘাতিক মুন্সিয়ানা ছিল। এটা পারিবারিকভাবে এটা অপেক্ষা রাখে না। তো ওই আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই, কেন না, হতে পারে। তো বলছে তোমার তালিকাটা পাঠাচ্ছি, তুমি গানগুলি নিয়ে ভাবো, রেকর্ডিং করবো, এটা এইভাবে লাইভ করবে। তারপর তো চলে গেল। তারপরে চলে গেল। আচ্ছা হামিদ ভাই, এত বড় একটা ফ্যামিলি মানে আপনারা বিলং করেন, এগুলোর কি প্রভাব ছোটবেলায় পড়েছে কিংবা আপনাদের যাত্রায় আদৌ পড়েছে কিনা? আমার যেরকম কোনো প্রভাব পড়ে নাই, আগে ভাগে ছোটবেলায় কোনো মতে হিট করে গেছি, বাস কাজ হয়ে গেছে। তো বস এই এত বড় একটা ফ্যামিলি বিলং করার থেকে দায়িত্বরও ব্যাপার স্যাপার আছে হামিদ ভাই। তুমি যেটা বললো ছোটবেলায় তো বোঝা যায় না। এক্স্যাক্টলি। আমি মা বাবা, দ্যাটস অল। হ্যাঁ, তা এখন দৌড়ে বেড়াচ্ছি, খেলছি, যা ইচ্ছা তাই করছি। রিয়েলাইজেশনটা অ্যাকচুয়ালি অনেক পরে আসছে। আমি একটা ছোট্ট কথা বলবো বস। বলো। সাবিনা ইয়াসমিন আমার তো খালা, আমি ছোটবেলা থেকে তো দোস্ত খালা এরকম অবস্থা। কিন্তু যখন নিজেকে বুঝলাম যে আমাকে দেখলে মানুষ পয়েন্ট আউট করে ওই যে আগুন, তাহলে উনি কি, এই জিনিসটা আমি যখন রিয়েলাইজ করলাম, ওই দিন থেকে ওনার সামনে যেতে আমার ভয় লাগে হামিদ ভাই, জানেন? আপনি মনে হয় এই ধরনেরই কিছু একটা বলছিলেন ছোটবেলায় তো মা যখন বাবা। রিয়েলাইজেশনটা আসছে, আমরা তো বাবাকে হারিয়েছি আর্লি ওয়েন আই ওয়াজ 16 years old, সো তাকে উপলব্ধি করছে এখন। রাইট। অ্যান্ড দ্য জায়েন্ট দ্যাট হি ওয়াজ, এটা যে কি বিশাল একটা গভীরতা, এটা এখন রিয়েলাইজ করছি। বাট তখন ছিল যে বাবা কয়েকটা কথা বলতেন, তো ওনার যেটা ছিল সেটা হচ্ছে যে, মানে তোমার এক্সপিরিয়েন্সটার কথা বলি, ওনার যেটা ছিল অল্প কিছু কথা বলতেন, যখন বুঝতেন যে ওই লেভেলে এখনও আমাদের চিন্তাভাবনা না, আর কিছু বলতেন না। আমি ভাঙা একটা গিটার এনে কর্ড ধরার চেষ্টা করতেছি, অন্য ঘরে উনি ওরা ওটা এই নোট হবে না, এটা এই নোটটা বাজাও। হ্যাঁ, তো ওই ঘর থেকেই বলে দিতেছেন। মার ক্ষেত্রে মা তো অ্যাক্টিভ ছিলেন, সো ওটা তো মাকে একদম দেখেছি। সো দেখতে আই টেল ইউ আমার রিয়েলাইজেশনটা কোন জায়গায়, কলকাতায় একটা প্রোগ্রামে ওনার সাথে গেছিলাম, শাফিনও গেছিলো অনেক প্রোগ্রামে ওনার, ইনফ্যাক্ট কলা মন্দিরে একবার বোধহয় শাফিন ওনার সাথে গানও করছিল। বাট আমি রিয়েলাইজ করলাম কোথায়, আমি এরকম গেছিলাম, মা বলতেন এই চল, আমি না ক্রিকেট, আমি তো ক্রিকেটও খেলতাম। জি। তো গেছিলাম, গিয়ে দূর থেকে যখন দেখলাম যে তাকে নিয়ে মানুষ কি করে, শ্রোতারা কি করে, দেন আই রিয়েলাইজড, একদম ডিস্টিংক্টলি আমার ওই দিনটা মনে আছে, আমি রিয়েলাইজ দ্যাট সে আমার মা, কিন্তু তারপরেও তার একটা বিশাল বড় জায়গা আছে, যেটা অনেক বড় একটা ব্যাপার। ওরে বাবা রে বাবা। তো এই রিয়েলাইজেশনে পরে মার সাথে বাসায় যখন কথা বলতে যেতাম, তখন চিন্তা করতাম যে হ্যাঁ, এই তো সেই। যেমন সহজে বলতে আগে বলে ফেলতাম, যেমন তুই এটা খেয়ে নে, না আমি এটা এখন ভালো লাগতেছে, এরকম একটা বলে দিতাম। এখন সে বললে পরে আমি একটু চিন্তা কি বলবো, মানে এরকম। আর বাবারটা তো পরে জানতে পারছি, পরে যখন জানছি সেটাও একটা এক্সপিরিয়েন্স, ওটা আমি জানি না এখন বলবো কিনা। বাবুর একটা কথাই বলি, যে বাবু যেটা বলতেছিল বিক্সে, আমাদের কলেজ ফ্রেন্ড ছিল ইকবাল আর রফিক। ইকবাল বলে কলেজে সায়েন্স ল্যাবরেটরির বাসায়, ওই সায়েন্স ল্যাবরেটরির বাসায় আমি প্রথম বাবুরে দেখি এবং মুগ্ধ হয়ে দেখি, কারণ তখন বাবু, পিয়ারু, দুলাল, নয়ন তখন আগুন ঝরাইতেছে আজম ভাইয়ের সাথে, আর তারা আমাদের সামনে রিহার্স করছে, এবং ওরা এত পিয়ারুরও যেরকম একটা সিস্টেমেটিক এবং খুব পারফেক্ট, বাবুরও সেটা। ওখান থেকে আমাদের অনেক মিউজিক্যাল অনেক চেষ্টার চরিত্র গেছে এখানে। বাট তখন বাবুরা অলরেডি দে আর প্লেইং ফুল ফ্লেজেড উইথ আজম ভাই, এবং দ্যাট ওয়াজ আ ভেরি সর্ট আফটার ব্যান্ড নয়নের সাথে। যেটা আর ডিম্পলের কথা যেটা বলতেছিল, মানে আমি আমাদের সম্পৃক্ততার কথা বলতেছি, ডিম্পলটাও ওই রফিক ইকবালের
ওই জায়গার থেকেই পিয়ারুর দুলা ভাই হয় বোধহয়, ডিম্পল ছিল এখনকার যেটা আন্ডারগ্রাউন্ড বলে, জি, আমরা ছিলাম আন্ডারগ্রাউন্ড। আচ্ছা, হ্যাঁ, তো কামাল যেদিন আসলো দেখতে যে এই তোমরা কি বাজাইতেছো, তখন আমরা মানে একদম মানে দে ওয়্যার ফর আস লাইক আপ দেয়ার, ওই জিনিসটা কাজ করতো। এবং ডিম্পলের মজাটা হইতেছে আন্ডারগ্রাউন্ড কি লেভেলের, এবং ওই ডিম্পল কিন্তু আমাদের গান শোনার জন্য ক্রমে ক্রমে খুব বিজি হয়ে গেল এবং সবাই আসা শুরু করলো। আর আমাদের পারফরমেন্সটা এরকম, কোনোদিন বাবু ফ্রি থাকলে বাবু বাজাচ্ছে, কোনোদিন আমি তো আসি, শাফিন আছে, মুরাদ বেস বাজাইতো ছিল, নাইজার ড্রামস বাজাইতো, পিয়ারু না থাকলে নাইজার বাজাইতো, আমাদের ফ্রেন্ড সার্কেল। জি জি, কিচেনের পাশে ছিল এই জায়গাটা, একটা কোণার মধ্যে, একদম মিনিমাম একটা কোণায়। তো মিনিমাম কোণায় দুইটা বিশেষত্ব ছিল। একটা হচ্ছে মাইক্রোফোন স্ট্যান্ড যেহেতু ছিল না, মাইক্রোফোন স্ট্যান্ড রাখারও অত জায়গা ছিল না, মূলত ছিল না স্ট্যান্ডটা। তো মাইক্রোফোনটা বেজের টিউনিং পেগে লাগিয়ে রাখা হতো, বেজের টিউনিং পেগে লাগা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মুরাদ নড়তে পারতো না, মুরাদ যে বেস বাজাইতো না এরকম fixed. নড়িস না, ও যদি নড়তো আমার। এটা আর একটা ছিল কমন ফ্যাক্টর, হচ্ছে যে সিজলিং স্টেক যদি অর্ডার করতে কিচেনের ডোরটা আমরা খুব দরদ দিয়ে আমেরিকা ডোন্ট স্টপ দ্য রিভার ইফ ইউ ওয়ান্ট গাইতেছি করে আসলো, হ্যাঁ নিয়ে যাইতো আর কি। সো বিউটিফুল মেমোরিজ। হামিন ভাই, শাফিন ভাইয়ের আরেকটা গান যদি গেয়ে কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি হারানোর ব্যথা, জানে বলা সেই প্রান্ত। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি হারাবার ব্যথা, জানে বলা সে প্রান্ত। হারিয়ে গেছে সেখানে মায়ের সোনার গোলকখানি, গোলা ভরা ক্ষেতের ফসল সাজানো ফুলদানি, সে হারানোর বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশি প্রান্তরে, সে হারানোর বেদনা তুমি রেখো অন্তরে, দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশি প্রান্তরে। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশি প্রান্ত। কতটা তুমি হারালে বন্ধু, কেঁদেছে অন্তর, জানো না তুমি হারাবার ব্যথা, জানে পলাশি প্রান্ত। ওহ, শাফিন ভাইয়ের গলায় যেটা ছিল, আমরা তো যেটা একদম প্রফেশনালি বলি জোয়ারি, তাই না? ছোঁয়ে না, ছোঁয়ে না। উফ, এই হামিন ভাইয়ের গান শোনাও একই জিনিস, সেটা ছুটছে না। এখানেই তো খেলাটা হামিন ভাই। এই জিনিসগুলি, আমি একটা কোনো কোম্পানিতে গেছিলাম কয়েকদিন আগে, একটা বাচ্চা মেয়ের গান নিয়ে, তো সেই জিনিস আছে তার গলার মধ্যে, জোয়ারি একদম, বুঝেছেন তো? যাওয়ার পরে সে আমাকে ফোন করেছে, ভাই উনি তো বেসুরা গাইলেন। আমি তখন তাকে বললাম যে ভাই, এই কথাটা আমাকে বলছেন আর জীবনে কাউকে বলেন না, এটা কিন্তু জোয়ারিতে গান গাওয়া। এই আপনাদের দু ভাইয়ের এইগুলি সব তো জেনেটিক্স ওস্তাদ। না, এটা ম্যাটারটা হইতেছে মিউজিকে সামওয়ান, আমি যাকে ফলো করি, গ্রেট মিউজিশিয়ানস ওয়ার্ল্ডে ওয়ান অফ দ্য টপ, স্টিভ লুকাটারের একটা ইন্টারভিউতে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলছে, এবং এটা ডিজিটাল এরা এবং অ্যানালগ এরা, এবং দিস ইজ সিগনিফিকেন্ট। বলছে যে যখন 4টা মানুষ 5টা মানুষ মিলে যখন তার টোটোর এসবের গান টানে কথা বলছে,
তো একসাথে যখন করতেছে তখন ইউ আর রিয়ালাইজ যে চারজন যে বাজাচ্ছে দে আর নেভার অন টাইম, হ্যাঁ, উফ, there's a কি সুন্দর fraction, কথা। there's a fraction, হ্যাঁ, হ্যাঁ, হিউম্যান ওয়ান্স কি হ্যাঁ, that fraction creates that energy. তো সিঙ্গিংয়েও বলতেছে যে তুমি এখন টিউনার লাগায় তুমি পারফেক্ট করতে পারো, বাট থিং ইজ উইদাউট ইট যখন করছে, এই যে তুমি যে কথাটা বললা, একটু ফ্ল্যাট একটু শার্প, উফ, and কি then যে on লাগে tune, তখন। তখন ম্যাটারটা হচ্ছে যে তখন দ্যাট হিউম্যান ফ্যাক্টর, দ্য ইমোশনস অ্যান্ড এভরিথিং দেশটা মোদের বুকের ভেতর রাখা আছে। এই স্বপ্নগুলি দেশের সবচেয়ে বড় সম্পদ। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। হামিন ভাই, আপনাদের একদম আর্লি ক্যারিয়ারে ইন্টারকন্টিনেন্টাল তো একদম আপনাদের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িত ছিল। সেই সময় আপনারা, শাফিন ভাই আপনাদের সাথে সব একসাথে, একটু বলেন না গল্পটা সেই সময়কার। সে সময় প্রথম মাইলসের গল্পটা বলি। সেটা হচ্ছে যে মাইলসে আমাকে যখন প্রথম ফরিদ রশিদ মানে বলে জয়েন করার জন্য, উনি ফাউন্ডার একদম। তখন হি ইজ আ ফাউন্ডিং মেম্বার অ্যান্ড হি ওয়াজ আইকনিক। জি। হ্যাঁ, লাইটনিংয়ের বেস গিটারিস্ট অ্যান্ড ভোকালিস্ট, কিন্তু তার সাথে যারা ভাই তো প্রত্যেকে আইকনিক। মানে আমি যখন হাফ প্যান্ট পরতাম, তখন যে পপ শোতে যাইতাম, তখন যাদেরকে দেখতাম, ল্যারি, হ্যাপি, মুসা, রবিন, ইশতিয়াক। ওহ, ইশতিয়াক বললে সবাই ভুল করে, বাট আই এম টকিং অ্যাবাউট Guitarist. ইদুর ভাই ইশতিয়াক। ও আচ্ছা, মুস্তাফিজ সাহেবের ছেলে। আচ্ছা। এবং আমি তোমাকে একটা কথা বলি, ইশতিয়াক যে মিউজিক্যালিটি ছিল তার বাজানোতে, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট। আজম ভাইয়ের ওই সময়ও সেই রোলটা প্লে করছে। ফেরদৌস ভাইয়ের গানগুলোতেও ফেরদৌস ভাইয়ের গানে ইনফ্যাক্ট ল্যারি, মুসাইরা যে বাজাইতো স্পন্দন, যেটা এগুলো হ্যাপি, যে ফারফিসা অর্গানটা বাজাইতো, হ্যাঁ। তো এরা সবাই মিলে জিনিস, তো এদের সাথে যখন বাজাতে বলছে, ইট ওয়াজ সো চ্যালেঞ্জিং অ্যান্ড নার্ভ রেকিং অ্যাকচুয়ালি, হ্যাঁ। সেটা ছিল মাইলসে জয়েন করা, তারপর শাফিন আসলো, তারপর মানাম আসলো, হোয়াট এভার ইট ইজ। কিন্তু চাম্বেলি এসেনশিয়ালি আমাদের যেটা দিছে সেটা হচ্ছে যে ক্লোজড একটা এরিয়াতে, খুব অল্প ভলিউমে, ডিসিপ্লিন কন্ট্রোলড অবস্থায় তুমি কিভাবে বাজাও। মানে 1 থেকে 2-এ গেলে মেয়েটা দিয়ে এসে বলছে আপনার ভলিউমটা একটু কমাতে হবে। Oh, So we were this like a is live, very much আমরা measured. একটা লাইভ ব্যান্ড ছিলাম, কিন্তু আমরা মানে আমাদের পারফরমেন্সটা ছিল অনেকটা স্টেরিওর ভলিউম 1। তো তখন একটা বাম নোট, একটা একটা ও খুব স্পষ্ট হয়ে উঠতো। এই জিনিসটা আমাদেরকে, আমি মনে করি, আমি জানি না বাবু সবাই তাই। এটা আমাদেরকে হেল্প করছে টু ডেভেলপ আওয়ার সেলস। যে হাতের থেকে তুমি নয়েজ কন্ট্রোল করতে পারো, তোমার নয়েজ গেট লাগে না, মানে নয়েজ গেট ছাড়াও তুমি বাজাতে পারবে। অ্যান্ড অবভিয়াসলি বাবুর সাথে এবং ফিডব্যাকের সাথে মাইলসের রিলেশনশিপের মেইন বিল্ডিং ব্লকটা কিন্তু চাম্বেলিতে। আর আমাদের মধ্যে কম্পিটিশন ছিল মারাত্মক। মানে ওরা যে নাইট বাজাতো, হ্যাঁ, ওই নাইট আমরা যে খাইতে গেলাম, হ্যাঁ, আর তখন তো ইয়াঙ্গার ডেজ, তোমার বুঝতে হবে, একটা স্যান্ডউইচ তখন দেখলাম মারিস গেলাম। ও যেমন হঠাৎ দেখি লাইং আইস ইগলস বাজাইতেছে, কি ব্যাপার দেখি, দ্যাটস দ্য ফার্স্ট টাইম আমি বাবুর দিকে গান গাচ্ছি। অ্যান্ড সেলিম হায়দারের কথা বলতে হয়। সেলিম, এটা দুঃখজনক, আমাদের হঠাৎ করে চলে গেল। সেলিম উইথ ফিডব্যাক এত পারফেকশনিস্ট, মানে হোল ফিডব্যাক ব্যান্ডটা মিউজিকটা নিয়ে চিন্তা করতো বলেই এত টাইট, এত পারফেক্ট ছিল। এবং সেলিম যে স্যান্টানা ইনস্ট্রুমেন্টাল বাজাইতো, বা এই যে লাইং আইজের কথা বললাম, লাইং আইজের ভিতরে ভরা কিন্তু সব একদম পারফেক্ট। মার্ক নফলার ভালো হতো, মার্ক নফলার খুব ভালো হতো। তো ওই জায়গাটা আমরা একে অপরকে অলওয়েজ চেক আউট করতাম, কে কার থেকে ভালো বাজাতে হ্যাঁ। পারে। মানে এইটা কিভাবে হলো, যেমন বাবু যেদিন প্রথম সিঙ্গাপুর থেকে না কোথা থেকে আসলো, আমি পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখি কি একটা স্ট্রিং এর আওয়াজ হইতেছে, আচ্ছা, হাই হাই, মানে স্ট্রিং, মানে আমরা অর্গানে অভ্যস্ত ছিলাম, আমাদের চাম্বেলিতে একটা organ। দেখি অর্গানের উপরে একটা জুনো 6 বাজে, অ্যান্ড ওইটা বাজে, ওটার যে এনভায়রনমেন্টটা ক্রিয়েট করতেছিল, ও যে এটা এই কিবোর্ডটা যে সে আনছে কি পারপাসে এটসেট্রা, এগুলো সবই একটা আমাদের নতুন আবিষ্কারের বিষয় ছিল। ওহ,
ওফ, আচ্ছা শাফিন ভাইয়ের প্রসঙ্গে আসি একটু পার্সোনালি দেখি। শাফিন ভাইয়ের রাগ কেমন ছিল শাফিন ভাই? চাপারা উনাকে দেখে আসলে কোনোভাবেই কোনো কিছু বোঝা যাচ্ছিল না। আচ্ছা, এইটা তো একটা অদ্ভুত ঘটনা যে ওই যে সামিনা আপার হাজব্যান্ডকে যে বললেন যে আমি 3 দিন পরে তুমি আমাকে আর খুঁজে পাবা না, কালকে আসলে তুমি আমাকে পাবা না, ইউ নো দ্য স্টোরি। এটা কি মানে মানে হয়ে গেছে কোনোভাবে, নাকি উনি বুঝতে পারছিলেন যে উনি শেপে নাই? সত্যি যদি জানতে চাও তাহলে আমি বলি, ব্যাপারটা হচ্ছে যে ওর এই ইউএস ট্রিপটা ডাক্তারের প্রহিবিশন ছিল। ও এটা আমি আমার সাথে তো তখন বিচ্ছিন্ন ছিল, হ্যাঁ, আমার সাথে এইসব ব্যাপারে কোনো ইন্টারাকশন ছিল না। আমি পরে এটা তার ছেলের থেকে জানতে পারছি যে যাওয়ার আগে, বিকজ হি ওয়াজ নট ফিলিং ওয়েল, ডাক্তারের কাছে যখন বলছে যে তখন ডাক্তারের ইনস্ট্রাকশনটা এটা ছিল, আপনি তো ফ্লাইটে যাওয়ার প্রশ্নই আসে না, আপনি রাইট নাও আপনি ভর্তি হন, হ্যাঁ, ইউ নিড টু গেট টু বি মনিটর্ড। বহুবার তাকে বলছে, তার ছেলে তাকে বলছে, পাপা ডাক্তার বলছে তুমি ফ্লাই করো না। না, কি হবে? ওর একটা ভীষণ ব্যাপার ছিল কি, যে যারা চড়াই উতরাই পার হয়ে আসে, আমাদের মতো যারা, মানে আমরা তো সারাক্ষণই এসব পার করে আসছি, তো ওর মধ্যে যেটা ছিল কি, সেটা হচ্ছে ডিনায়াল ফ্যাক্টরটা, কিছু হবে না, কি হয়েছে, হুইচ ইজ ভেরি ব্যাড আমিন ভাই। ওইটা মানে ওটা ব্যাড মানে কি, আমি বলি যে দেখো, মানে তার ছেলেমেয়েরা আছে, নিজের প্রতি নিজে যত্নশীল না হলে, সেটা যেই হোক, হ্যাঁ, তো তারপর ধরো আমার সাথেও যে ডিফারেন্সটা, ক্ল্যাশ, এখানে এখন পর্যন্ত মানুষজন বিভক্ত, বিভিন্ন কথা বলে, বিভিন্ন কথা শুনতেও হয়। এখন যেহেতু সে নাই, আমি কিছু বলবো না, কিন্তু সেটাই। ম্যাটারটা হচ্ছে যে এই দ্বন্দ্বটা তো মারাত্মক ভিতরে। আমি তো তাকে চিনি, আমাকে যেরকম আপসেট করতো ডেইলি, তাকেও তো আপসেট করতো ডেইলি, স্বাভাবিক। এবং এটা দুঃখের বিষয় যে এটাও ফ্যাক্ট, তার ফ্রেন্ডরা যারা ছিল তখন, ও এবার যাওয়ার আগে সব ওর ছেলেকে বলে গেছে, তোমার চাচুর সাথে এইসব আমি আর রাখবো না, আমি আইসে কাগজ বলতে ঝিয়ে ফেলাবো। আমি ওর ফ্রেন্ডগুলো পরে আমাকে মেসেজ পাঠাইছে যে আমি দুঃখের বিষয় কি জানেন এই ব্যাপার। তো ব্যাপারটা হলো কি, আলটিমেটলি যে আমরা রিকনসাইল করতে পারলাম না, যে একটা এই ফরগেট এভরিথিং, লেটস গেট ব্যাক, যেটা ও চাইছিল আমিও চাইছিলাম, এটা আর হয় নাই। তা এখন আমি যেটা এখন ফিল করে চলি, সেটার মধ্যে একটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট, যেটা আমি বলতে চাই, তুমি যদি Please, sir. অ্যালাউ করো, সেটা হচ্ছে যার সাথে আমরা যারা একসাথে চলাফেরা করতেছি, যার সাথে যার কোনো দ্বন্দ্ব আছে বা ডিফারেন্স আছে, এটা মিটিয়ে ফেলা উচিত। কারণ লেটার ইউ উইল রিগ্রেট আ লট। কারণ আমাদের মোমেন্টসগুলো খুব ইম্পর্টেন্ট। 36 বছর তো একসাথে আমরা করি নাই, এমন কিছু নাই। মানে একটা ব্যান্ডকে ওই পর্যায়ে নিতে কি না, এভরি মোমেন্ট, এভরি ট্যুর, এরকম একটা ক্লোজ জায়গার থেকে একেবারে এরকম একটা জায়গায় পৌঁছানো, এটা সবারই একটা পরিমিত জায়গায় থাকা উচিত। এবং আমাকে বলতেই হবে যে এটা চারিপাশের মানুষজন এসবে ইনভলভ থাকে। একটা ব্যান্ডের তুমি নিজেও জানো, একটা খ্যাতি বা একটা ওই পর্যায়ে উঠলে সবাই চায় ওটাকে কিভাবে একটু ক্যাশ ইন করবে, সেখানে সুবিধা অসুবিধা হলে কাকে করতে হবে। শাফিনের একটা ছিল, উইকনেস ছিল, ও মানুষের কথাটা শুনতো, মানে ওকে ইনফ্লুয়েন্স করা যেত খুব সহজে। তো এসব একটা ব্যাপার ছিল। তো বেসিক্যালি আর কি বলবো, মানে ওর ওই জায়গাটাই আমাদের না, এটা আমি একদম সরাসরি স্বীকার করছি, এটা খুবই খারাপ এই অভ্যাস ছিল যে আমার কি হচ্ছে আমি কাউকে বলবো না। বাবা ভাই আরো ছোট্ট করে কিছু গল্প। ও যখন চাম্বেলি রুমের কথা বলছে, জি, সে সময় আমরা বোধ হয় 77 থেকে, ওরা 79 থেকে চাম্বেলি রুমে বাজানো শুরু করি। মাঝে ওদের একটা ব্যান্ড ছিল ব্যারক, না ব্যারকের ব্যান্ড ছিল, ওইখানে নিনা বলে একটা মেয়ে পিয়ানো বাজাতো। তো নিনা আবার সে বেশি রাত মতো থাকতে পারতো না, 9টার পরে চলে যেত, তখন আমি গিয়ে ফিল ইন করতাম পিয়ানোতে। তো ওই সময় শাফিনের প্রচুর গান রেডি, ব্যারকের সাথে আমি দীর্ঘদিন বাজিয়েছি ওই ব্যারক সেটআপের সাথে। পরে তো যখন ম্যাচ দিল, তখন কোন গানের কথা এখন মনে পড়ছে?
আমরাই গাবো, অসুবিধা নাই, আপনার গাইতে হবে না। না, চাম্বেলি ডেজ। চাম্বেলি ইংরেজি গান। বাবু যেগুলো বাজাইছে সেটা আমাদের সাথে, বাবুকে একদিন রিক্সায় ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছি। বাবু তখন মানামের সাথে দেখা হয়নি, হ্যাঁ, অনেক মানে চেষ্টা করছিলাম যে দলে টানার, আসে নাই। It's another tequila sunrise, staring slowly across the sky. বাবু ভাই গান। Say goodbye. It was just a hired hand working on his dreams he plans to try. As days go by, every night when the sun goes down, just another lonely boy in town. She's out running out. She wasn't just another woman I couldn't keep from falling on. Been so long. ইত্যাদি ইত্যাদি চলতে থাকে। আমরা প্রায় 5-6টা ইগলস করতাম তখন। আচ্ছা বস, আমি এই গান নিয়ে একটা জিনিস বলি। দেখেন, সেই গানগুলো শুনলে কিংবা মাইজের গান শুনলে কিংবা 90s-এর ফিডব্যাক শুনলে, এই শুনলে ওই শুনলে, মনে হয় যে একই মনে হয় মিউজিক শুনছি। এই মিউজিক, এই সুন্দর মিউজিকগুলো কোথায় চলে গেল আমিন ভাই? এটার একটা বিষয় আমি সবসময় বলি, যেটা কেউ হয়তো লক্ষ্য করে না বা তারা দেখছে কি, আমি বলতে বস, সেই গান শুনলে মনে হয় যেন ইন্টারন্যাশনাল একটা কোথায় যেন একটা কানেকশন, সেই কানেকশন থেকে হঠাৎ কীভাবে বিচ্যুত হয়ে গেলাম বস? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ব্যাপারটা হচ্ছে যে চাম্বেলি ছিল প্রাইভেট এরিয়া, যখন পাবলিক এরিয়াতে আসলাম, ধরো আমরা তো আগে কনসার্ট করতাম ফুল ইংলিশ কাভার সংস দিয়ে, বা ওরাও তাই করতো, ও আবদাতে যখন দেখছি তখন। বাট যখন সবাই দেখছে তখন কি দেখেছে, তখন বাইরের ব্যাপারটা দেখছে না, কিন্তু ভিতরের ব্যাপারটা তো জানে না। যখন বাংলা গান করলাম, বার্স্ট ইনটু দ্য সিন, মৌসুমি করলো, এই মানে এত বিউটিফুল ফিডব্যাকের তো ক্যাটালগ, মাশাআল্লাহ। কি ওরা তো গানটাই শুনলো, বাট ওর পিছনের ব্যাপারটা তো জানলো না। আমাদের লার্নিং কার্ভের একটা বড় জায়গা ছিল, দিস ইজ ইম্পর্টেন্ট, একটা সেটা ছিল কান দিয়ে গান তোলা। বিকজ আমাদের যেহেতু কোনো ইনস্টিটিউশন ছিল না, গানটা তোলার মাধ্যমে আমি আমার কথা বলতে পারি, অনেক স্টিভি ওয়ান্ডারের গান তুলতে গিয়ে কর্ড রিলেশনশিপ এবং কিভাবে সে কর্ডগুলোকে ব্যবহার করছে এবং কান দিয়ে তুলে যে, এবং আমরা একেবারে হ্যাপির কান ছিল শার্পেস্ট। মানে মুসা নেপাল থেকে ঘুরে এসে জ্যাজ ট্যাজ যতটুক পারে রপ্ত করে একটা 9th কর্ড ধরলো, অ্যান্ড হ্যাপি ওকে বললো এটা না দোস্ত। আচ্ছা, হ্যাঁ না কেন বলে এইটা আছে, হি ওয়াজ রাইট। আরে বাপ রে বাপ। তো আমাদের যেটা হতো সেটা হতেছে যে কানে তুলতে হতো, আমরা ভুল ভ্রান্তি ঠিক বেঠিক যাই হতো তুলতাম। এটা এক্সারসাইজ করতে করতে একটা লার্নিং কার্ভ, একটা লেসন টাইপ কন্টিনিউয়াসলি চলছে, জি, প্যাকড উইথ লিসনিং টু, এই যে তুমি ইগলসের কথা বললাম, জি জি, টোটো, ডোরস, তারপরে রক্ত আছে, ডিপ পার্পল। আমি আমাদের কথা বলতে পারি, আই এম শিওর বাবু তাও কথা বলবে। আমরা যখন গানগুলো করতে বসলাম, নিজেদের গান, বাংলা গান, তখন ডিস্টিংক্টলি আমি, মানাম, শাফিন, ডন স্টুডিওতে তখন আমরা একটা জিনিস, আমরা তার আগে কিন্তু রক বাজাইতাম, মানে মোর অর লেস আর রক ব্যান্ডস। তখন আমরা একটা জিনিস, বাংলা গানে অত হার্ড করাটা ঠিক হবে না, এই একটা ডিসিশন ছিল। দ্বিতীয়, তাহলে কি আমরা একটু ফিউশন করি, একটু ইনফ্লুয়েন্সটা এইভাবে থাক, সবাই আমরা এগ্রি করলাম। কিন্তু আমরা যে এগ্রি করলাম এবং আমরা যে রাজি হইলাম, আমরা যে প্রথম প্রেমের মতো করলাম, আমরা যে চাঁদ তারা সূর্য নয় করলাম, মানে চাঁদ তারা সূর্য নয়তে আমরা সাসপেন্ডেড কর্ডস মুভমেন্ট করতেছি একটা বাংলা গানে,
এগুলো আসছে কোত্থেকে? এই জিনিসটা সবাই মিস। বাচ্চুকে দেখে গিটার, বাচ্চু ভাইয়ের মতো গিটার বাজাবো, বাট দে আর নট রিয়েলাইজিং বাচ্চু লিসেন টু রিচি ব্ল্যাকমোর, হি লিসেন টু গ্যারি মুর, হ্যাড এ হিউজ ইনফ্লুয়েন্স ইন ইজ প্লেয়িং। তো ওইগুলো হচ্ছে পিছনের ব্যাপার, বিকজ আমরা তো ওয়েস্টার্ন মিউজিকটাকে রপ্ত করতে হয়েছে। তারপরে তো আমার বাংলাটা তো আমার ঘরে ছিল, একটা স্বাভাবিকভাবেই এসছে। এটা খুব ইম্পর্ট্যান্ট। আজকে যারা ব্যান্ডগুলোকে দেখে, আমাদের মতো ব্যান্ডগুলোকে দেখে ইন্সপায়ার্ড হয়ে মিউজিক করছে, তাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে যে মিউজিকটা শুনতে হবে। এবং এখন ভিডিওতে এত প্রাচুর্য যে নিজের মাথার ইউজ করতে হচ্ছে না, এই জায়গাটাকে বন্ধ করতে হবে, এই জায়গাটাকে বন্ধ করতে হবে। এটা একটা মানে অন্য, এই টপিক নিয়ে আর ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যাবে। এটা ডেডলি একটা অবস্থার দিকে আমরা কারণ এগিয়ে ধরো যাচ্ছি। তুমি নীলা, এটা ল্যাটিন হবে, বলার সাথে সাথে আমরা জানি কি হবে। যেমন মানাম সোলোটা আসছে শিফট দ্য স্কেল, সো ওয়েন ইউ শিফট দ্য স্কেল ইটস অলওয়েজ অ্যান অ্যাটাক। হ্যাঁ, আচ্ছা, সো উই ওয়ান্টেড টু মেক ইট ব্রাইটার, সো এই জিনিসগুলো, বিকজ আমরা কিছু ল্যাটিন ট্যাটিন বাজাইতাম। হ্যাঁ, তুমি না, এটা না, আমি কিন্তু বস আমি খুব আপসেট হয়ে আছি গত 20 বছর ধরে, কিছুই টিকছে না। বিকজ ইটস আ ডিজিটাল এরা, দ্যাটস ওয়াই। তো এটা তো আরো ধ্বংসের দিকে যাবো আরো। এটা ঘুরে আসবে, সবাই হ্যাঁ, very অ্যানালগে right. আসবে। এটা ঠিক। সব সাইকেলের একটা সাইকেল, মিটিং হ্যাঁ। পয়েন্ট আছে। এটা আমি অবশ্য আসতেছে বলেছিলাম কিন্তু। কয়েকদিন আগে যে 30 বছর পর পর একটা করে বেল্ট করে। বস, আমরা একদমই শেষের দিকে। যদি আপনি এখন শাফিন ভাইকে পেতেন, ছোট্ট করে যদি দুটো কিছু লাইন তার জন্য বলতেন। যখন ওদের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে, হ্যাঁ, আমাকে কিন্তু ফোন করতো। আমি সেটা কখনো টুকুনের সাথে শেয়ার করিনি, কারণ আমি দেখি যে ওই যেটা বলেছে আমার সাথে থাক, আমি কারোর সাথে শেয়ার করিনি। আমি শুধু বোঝানোর চেষ্টা করেছি, ভাই 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 এমন এত বড় একটা, এতদিনের একটা ব্যান্ড, হ্যাঁ, এমন এই লেভেলের ব্যান্ড। হ্যাঁ, এমন কিছু করে যাতে আমাদের এই মিউজিকের কোনো ক্ষতি হয়। আমার পক্ষ থেকে যতটুকু বোঝানো, যতটুকু আমার বন্ধুত্বের দাবি নিয়ে যতটুকু বলে সবসময় বলতাম। Thank প্রায় you. প্রায় এটাই। এবার এখনও আল্লাহর কাছে দোয়া করি, ও যেন আল্লাহ তার বেস্ট নসিব করুক, যেখানে আছে যেন ভালো থাকুক। থ্যাংক ইউ বাবু ভাই, থ্যাংক ইউ। সুপ্রিয় সুধী, চলে আসলাম স্বপ্নধারা নিবেদিত স্মৃতির সুর অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে। আমরা এখন হামিন ভাইয়ের কণ্ঠে শাফিন ভাইয়ের একটা গান শুনতে শুনতে বিদায় নিব। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। ততদিন ভালো থাকেন, সুন্দর থাকেন, হাসি খুশি থাকেন। আসসালামু আলাইকুম। প্রথম প্রেমের মতো প্রথম কবিতা এসে বলে, হাত ধরে নিয়ে চলো অনেক দূরে দেশে। প্রথম প্রেমের মতো প্রথম কবিতা এসে বলে, হাত ধরে নিয়ে চলো অনেক দূরে দেশে। কত পথ প্রান্ত খুঁজে ফিরেছি, পাইনি তো আজ তোমার। কত পথ প্রান্ত খুঁজে ফিরেছি, পাইনি তো আজ তোমার। সেই পথ চলা শেষ হলে কাছে এসে যেও বলে, এই তো আমি প্রথম প্রেমের মতো প্রথম কবিতা এসে বলে, হাত ধরে নিয়ে চলো অনেক দূরে দেশে। প্রথম প্রেমের মতো
প্রথম কবিতা এসে বলে হাত ধরে নিয়ে চলো অনেক দূরে দুদেশে